আমাদের আজকের গল্প রহস্যবিদ নীলাঞ্জন ব্যানার্জির বিষ ছবলের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তবে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। প্রথম পর্বের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দেওয়া রইল। প্রথম পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থিল স্টুডিও। এখন কিছুটা রিক্যাপ। এক বৃদ্ধ মানুষকে মাথায় ডান্ডা দিয়ে খুন করা হয় এবং তাকে হত্যার জন্য সন্দেহ করা হয় 5 জনকে। তবে তিনি মারা যাওয়ার আগে একটি বিশেষ উইল করে যান। এখন দেখার বিষয় হচ্ছে এই যে সেই নির্দিষ্ট উইলে রয়েছে কি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। কি ভাবছো গুরু? চিন্তা করতে করতে নীল বলল, মেয়েটি কি এখনো বেঁচে আছে? কোন মেয়েটা? জ্যোৎস্নাবালা। থাকলেই বাকি, সে তো আর খুন করতে যায়নি। দুর্বোকা, সে কোন দুঃখে খুন করতে যাবে? আর তার পক্ষে কি কুণ্ডু বাড়িতে ঢুকে সহজ কথা নাকি? আমি ওই কথা ভাবছি না, ভাবাচ্ছে অন্য ব্যাপারে। মাসের একটা নির্দিষ্ট তারিখে ব্যাংক থেকে 5,000 টাকা নিয়মিত তোলা হতো। কেন? কাউকে দেবার জন্য? কাকে দেবার জন্য? অনিবার নাকি অনিতা? অনিকেত নাকি অনিলেশ? অনিলেশটা আবার কে? অনন্তবাবুর বোনের ছেলে। নাকি আর কেউ আছে? থাকলে সে কে? চেক কাটাবারই বা কী দরকার? আরও একটা কথা, নিজের ছেলে মেয়ে থাকতে চণ্ডী কেন অনন্তবাবুর এত পেয়ারের লোক? আরে বাবা, এটা তো খুবই সোজা কথা। ছেলে মেয়েদের চেহারাগুলো দেখলে তো। অনিবার সিনেমাওয়ালা, তিনি ফিল্ম করবেন, নায়ক হবেন। বাবার ব্যবসায় সে নাক পর্যন্ত গলাতে চায় না। কি অনিতা, তিনিও কোর্টদের রাজ। তিনি কোথাকার এক লাফেঙ্গা ছেলের সঙ্গে প্রেম করে, তাকেই বিয়ে করবেন এবং তার বাবা রাজি নন। তার ডিমান্ড 5 লাখ টাকা, না পেলে হুমকিও দিয়েছে। খুব স্বাভাবিকভাবেই 10 বছর বয়স থেকে যে ছেলেটাকে তিনি পার্সোনাল চাকর হিসাবে প্রতিপালিত করেছেন, সেও তো বুড়ো মানুষটাকে আজীবন সেবা করে গেছে। ন্যাচারালি তাকে তো বিশ্বাস করবেনই। কিন্তু সেই চণ্ডীকেই গিন্নিমা দুচক্ষে দেখতে পারত না। অনিতাও নয়, অনিবারও নয়। অনির্বাণ তাকে ঠিক পাত্তাই দিত না। অর্থাৎ চণ্ডী ঠিক কারোর কাছেই গুড বয়ের তালিকায় নেই। একজনকে কেউ দেখতে পারে না বলে সে লোকটা যে খারাপ, আমার তো মনে হয় অনন্তবাবুর শেষ সংলাপ অনিশব্দের অনেকেই মাথায় বজ্রাঘাত। এবং সেটা বলেছে কে? চণ্ডী। অতএব চণ্ডীর ওপর সব অনিদের জাতকৃত্য থাকবেই। আমার তো মনে হয় এরা সবাই চাইছেন চণ্ডীকে তাড়াতে। হবে হবে হয়তো, তোর কথাটাই ঠিক, কিন্তু আমার মন যে মানছে না। দেখি এখন উইলটা কি বলছে। সো লেট আস ওয়েট। ঠিক 3 দিন পর হঠাৎ নীলের কাছে একটি ফোন এলো, অনন্তকুণ্ডুর বড় ছেলে অনির্বাণের। হ্যালো, মিস্টার নীল ব্যানার্জি বলছেন? বলছি, আপনি কে? আমি অনির্বাণ কুণ্ডু। বুঝেছি, অনন্তবাবুর বড় ছেলে। বলুন, কি জানতে চান? চণ্ডীকে পাওয়া যাচ্ছে না। সে কি? কবে থেকে? পরশু রাত্রে আমার কাছে এসেছিল ও, কিছু কথাবার্তাও হয়। তারপর কাল সকাল থেকেই ওর আর কোনো পাত্তা নেই। একটু চুপ থাকার পর নীল জিজ্ঞাসা করল, আপনাদের কাউকে কিছু বলে যায়নি? দেখুন, অন্যদের কথা আমি ঠিক জানি না, কিন্তু আমাকে তো কিছুই বলে যায়নি। আপনার সঙ্গে ঠিক কী ব্যাপারে কথা হয়েছিল সেটা কি জানানো যাবে? জানি না, আমার জন্যই ও চলে গেল কিনা সত্যি জানি না, কিন্তু থামবেন না, বলুন ঠিক কী কথা হয়েছিল। এরপর অনির্বাণ যা বলল সেটা সংক্ষেপে অনেকটা এইরকম। অনন্তবাবু চলে যাওয়ার পর ও প্রায় অভিভাবকহীন হয়ে পড়ে। ওর যেটুকু চাওয়া পাওয়া কি আবদার সবই সেই অনন্তবাবুর কাছে। তাছাড়া বাড়ির অনেকেই তাকে পছন্দ করে না, এমনকি অনিতা বা অনিবার তো ওকে সোজাসুজি বাড়ি থেকে চলে যেতে বলে। এতে নাকি ওর খুব অভিমানে লাগে। তারপরও ও অনির্বাণের কাছে যায়, তার কাছে একটা চাকরি চায়, মাছের কারবারে যে কোনো একটা চাকরি, যাতে করে সে আলাদাভাবে খেয়ে পড়ে থাকতে পারে। সব শুনে নীল বলল, আপনি কি ওকে কোনো চাকরির আশ্বাস দিয়েছিলেন? হ্যাঁ, সেটাই বলেছিলাম। এও বলেছিলাম তুমি যেমন আছো তেমনই আমাদের বাড়িতে থাকবে, আর তোমাকে যা হোক কোনো একটা কাজে লাগিয়ে দেব। তাতে ওর রিয়াকশনটা কি? প্রেম, ওই একটাই রিয়াকশন। ওই বাড়িতে আর থাকতে চায় না। আমি কাজের বদলে ওর হাতে চা তুলে দেবো, তাই নিয়েই কোনো বস্তি টস্তিতে গিয়ে উঠবে ও। ও কি কোনো হিন্ট দিয়েছিল?
চাকরি না পেলে অন্য কোথাও চলে যাবার? না, সেভাবে কিছু বলেনি। তাছাড়া আমি যতদূর জানি, ছোটবেলায় ওর মা মারা যাওয়ার পর ওরা আর কোনো থাকার জায়গা ছিল না। তবে হ্যাঁ, এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ল। একবারও বলেছিল নদিয়ার হিমনাড়া বলে কোন একটা গ্রাম আছে, সেখানে নাকি তার দিদিমা আর মামা থাকে। কিন্তু সেটা কতটা ঠিক আর কতটা বেঠিক সেটা বলতে পারবো না। আরও একটা কথা, এই মুহূর্তে আমার মনে পড়লো, মাসের একটা দিন ও বাবার কাছ থেকে ছুটি নিয়ে বেরিয়ে যেত, কিন্তু কোথায় যেত, কেন যেত, এসব নিয়ে আমরা কোনোদিনও মাথা ঘামাইনি। একদিন পরেই ফিরে আসতো? যেদিন ছুটি নিয়ে সকালে যেত, রাতের আগেই ফিরে আসতো। বাড়ির কোনো জিনিসপত্র কি খোয়া গেছে? অন্য কারো ঘরেও ঢুকতো না। বাবা মারা যাওয়ার পর বাবার ঘরেই মেঝেতে শুয়ে থাকতো। বাবার ঘরে কিছু খোয়া গেছে কিনা সেটা আমি বলতে পারবো না, তবে লোকটা খুব সৎ এবং ওবিডিয়েন্ট ছিল, এটুকু বলতে পারি। ঠিক আছে অনির্বাণবাবু, আমি পুলিশ অফিসার বিকাশবাবুকে খবরটা জানিয়ে দিচ্ছি। দরকার হলে একটা এমডিও করে রাখতে পারেন। দেখুন না আর কয়েকটা দিন অপেক্ষা করে। দস্তুর মতন একটা অ্যাডাল্ট লোক কোথায় আর হারাবে? হঠাৎ একটা অদ্ভুত প্রশ্ন করল অনির্বাণ। চণ্ডীকে কেউ মেরে টেরে দেয়নি তো? আপনার মনে এই ধরনের প্রশ্ন এলো কেন? জানি না, মানুষের মনে খারাপ চিন্তাটা তো আগেই জাগিয়ে বসে। আপনার বাবাকে হত্যা করে কারোর কোনো মনোবাঞ্ছা পূরণ হতে পারে, কিন্তু চণ্ডীর মতো একজন নিরীহ চাকর বাকরকে মেরে তার কি উদ্দেশ্য থাকতে পারে? জানি না, সেই জন্যই তো খবরটা আপনাকে দিলাম। ঠিক আছে অনির্বাণবাবু, আপনাদের উইল পড়ার দিনটা কবে? আগে সামনের রবিবার। আপনি আসছেন তো? তবুও আপনি আসবেন। আপনি বাবার খুনের তদন্ত করছেন, হয়তো ওই উইলের মধ্যে থেকেই কোনো সূত্র পেয়ে যেতে পারেন আপনি। বেশ, আমি চেষ্টা করব। রবিবারের দুপুরে কুণ্ডুদের চেতলার বাড়িতে গিয়ে নীল দেখল বৈঠকখানা সরগরম। সবাই এসেছে, অনির্বাণ থেকে শুরু করে অনিবার, অনিতা, পিস্তুত ভাই অনিকেত এবং বোনের ছেলে অনিমেষ। সবাই, অর্থাৎ এদের সবারই মনে কিছু আশা আছে। এসেছেন অ্যাডভোকেট দুলাল চ্যাটার্জি, আর সঙ্গে দুজন সাক্ষী, কমলেশ শিকদার আর সঞ্জয় বসু। নেই কেবল চণ্ডী, অর্থাৎ সে এখনও ফেরেনি। তাতে অবশ্য কারো মনে কোনো হেলদোল নেই। নীলার দীপু গিয়ে একপাশে চুপ করে বসে পড়ল। দীপু একবার ফিসফিস করে বলল যে সবকটার মুখগুলো দেখো। পরীক্ষার রেজাল্ট বেরোবার আগে ক্যান্ডিডেটের মুখ যেরকম পাংশ মেরে থাকে, ঠিক সেই রকম। অ্যাডভোকেট দুলাল চ্যাটার্জি এবার সবার দিকে তাকিয়ে বললেন, অনন্তবাবু তার মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তির একটা উইলনামায় সই করে গেছেন। সাক্ষী হিসেবে আছেন তার বন্ধুর ছেলে সঞ্জয় বসু এবং তারই সমব্যবসায়ী কমলেশ শিকদার। আর একজন আছেন ডাক্তার সমীর ভদ্র। তিনি এখনো আসেননি, এসে পড়বেন। অধিকাংশই যখন এসেছেন, এবার তাহলে তার শেষ ইচ্ছাপত্রটি পড়তে পারি। সকলে এক বাক্যে হ্যাঁ জানালো। উইল পড়ার আগে দুলালবাবু জানালেন, অনন্তবাবুর টোটাল সম্পত্তির পরিমাণ আনুমানিক কোটি টাকারও বেশি। তার দুটি বসত বাড়ি, একটি চেতলায়, অন্যটি শিয়ালদার কোলে মার্কেটে। এছাড়াও মাছের বিশাল বিজনেস, ব্যাংকে নগদ এবং ফিক্সড ডিপোজিটস, ইন্স্যুরেন্স, পোস্ট অফিস, সব মিলিয়ে অনেক অনেক সম্পদ। আমি অনন্ত কুণ্ডু, পেশায় ব্যবসাদার, সজ্ঞানে জানাইতেছি শিয়ালদা মার্কেটে আমার মাছের বিজনেসটির সম্পূর্ণ মালিকানা বর্তাবে আমার জ্যেষ্ঠ পুত্র অনির্বাণ কুণ্ডুর ওপর। চেতলার বাড়িটির 3 ভাই বোনের মধ্যে সমানভাবে ভাগ হবে, অনির্বাণ, অনিবার আর অনিতার মধ্যে। অর্থাৎ যে যেখানে আছেন সেই অংশটি তারই ভাগে থাকবে। অনিতার বিয়ের পূর্ণ দায় দায়িত্ব, মায় খবরপত্র সবই জ্যেষ্ঠ ভ্রাতা অনির্বাণের ওপর ন্যস্ত রইল। অবশ্য অনিতার পছন্দের পাত্রকে আমার একেবারেই পছন্দ নয়। নিশ্চয়ই অনির্বাণ সেটির খেয়াল রাখবেন। ইতিমধ্যে যদি কেউ তার অংশ বিক্রি করতে চান, সেটি বড় ভাই অনির্বাণের কাছেই ন্যায্য দামে বিক্রি করতে পারবেন। কোনো প্রমোটারের হাতে দেওয়া চলবে না। কোলে মার্কেটের বাড়িটি অনির্বাণ, অনিবার আর অনিতার সহমত থাকলে তারা বাড়িটি বিক্রি করে সমভাবে টাকা ভাগ করে নেবেন। ভাগ বন্টন করার দায়িত্ব থাকবে অ্যাডভোকেট শ্রী দুলাল চ্যাটার্জি আর ডাক্তার সমীর ভদ্রর ওপর। তাদের এবং সাক্ষীদ্বয়ের সম্মুখে বাটোয়ারা হবে।
আর একটু বাকি আছে। ব্যাংকের নগদ টাকা, ফিক্সড ডিপোজিটস, পোস্ট অফিসের গচ্ছিত টাকা এবং ইন্স্যুরেন্সের নমিনি হওয়ার দৌলতে সবকিছু পাবে আমার অতি বিশ্বস্ত সেবক শ্রীযুক্ত চণ্ডীচরণ দাস। সর্বশেষ অনন্তবাবু লিখেছেন, আমি এই ইচ্ছাপত্র সম্পূর্ণ সজ্ঞানে দুজন সাক্ষী শ্রী কমলেশ শিকদার এবং সঞ্জয় বসু এবং ডাক্তার সমীর ভদ্র সম্মুখে সই করিতেছি। অ্যাডভোকেট দুলাল চ্যাটার্জির কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, তিনি দেখবেন যেন এই বিলের কোনো ব্যতিক্রম না ঘটে। সব শেষে আছে অনন্ত কুণ্ডুর স্বহস্তে স্বাক্ষর। পড়া শেষ হলে বেশ কয়েক মিনিট সমস্ত বৈঠকখানাটিতে পিন পড়া শব্দ শুনতে পারার মতো নিস্তব্ধ হয়ে থাকে। তারপরে অনিতা আর অনিবার থেকে বেরিয়ে যায়। অনিলেশ বেশ কিছুক্ষণ গজগজ করল, আর অনিকেত, বোনের ছেলে, তার মুখে রহস্যময় মুচকি হাসি। অনিলেশ এক ফাঁকে জিজ্ঞাসা করল, এত হাসছিস কেন? মুচকি হাসি বজায় রেখেই অনিকেত বলল যে এমনটা তার আন্দাজ ছিল। একসময় সমস্ত ঘরটাই ফাঁকা হয়ে গেল। একধারে একটা চেয়ারে বসেছিল অনির্বাণ। নীল উঠে গিয়ে ওর চেয়ারে বসে বলল, আপনি কিছু বলছেন না যে? আমার কিছু দায়িত্ব বেড়ে গেল, ভাগ বাটোয়ারাগুলো সমান ভাগে করে নিতে হবে। তবে চণ্ডী, কেন, আপনার কোনো আপত্তি আছে? না মানে সারা জীবন বাবার সেবা করেছে, পেয়েছে, ভালো হয়েছে। সামান্য চাকরির জন্য ফ্যাফ্যা করে ঘুরছিল, ভালোই হয়েছে, দুটো পয়সার মুখ দেখবে, সংসারীও হতে পারবে। আপনার মনে লাগছে না? না, একেবারেই না। তবে অনিতার অনিবারকে বাবা কিছু ক্যাশ টাকা দিয়ে যেতে পারতেন। আমি জানি দুজনেরই নগদ টাকার খুবই দরকার। চণ্ডীর রহস্যময় অন্তর্ধানের পেছনে কি কারোর কোনো অন্তর্ঘাত আছে? কিন্তু মিস্টার ব্যানার্জি, কেউই তো জানতো না উইলে কি লেখা আছে। হলপ করে কি বলতে পারেন উইলের বয়ানটা লিক আউট হয়ে যায়নি? বিকাশ তালুকদার সব শুনে বললেন, উইলটা কি একটু অদ্ভুত ঠেকছে না মিস্টার ব্যানার্জি? কফির মগে চুমুক দিতে দিতে নীল বলল, কোন হিসেবে অদ্ভুত মনে হচ্ছে আপনার? নিজের দুই ছেলে মেয়েকে নামমাত্র ঠেকিয়ে একটি বাইরের ছেলে, প্র্যাকটিক্যালি চাকুরি বলা যায়, তাকে বিপুল পরিমাণে নগদ অর্থ দিয়ে যাওয়াটা একটু বেখাপ্পা মনে হচ্ছে নাকি? তার উপর সিংহভাগ সম্পত্তি, মানে একটা রানিং মাছের ব্যবসা, সেটা দিয়ে গেলেন বড় ছেলের হাতে। এ তো আত্মীয় কলহের গোড়াপত্তন হয়ে গেল। বড় ভাইয়ের ব্যাপারটাকে আমার খুব একটা বিসদৃশ মনে হয়নি, কারণ অনির্বাণই পুরো ব্যবসাটা চালায়, আর মেজো ভাই লাইনে যেতে চায় না। স্বাভাবিকভাবেই অনন্তবাবু ওকেই ভরসা করতেন বেশি। তাছাড়া অনিতার বিয়ের সব দায়িত্ব তো অনির্বাণেরই ওপরে। আচ্ছা আচ্ছা, বেশ, মেনে নিলাম, অনির্বাণের যোগ্যতা আছে, সে পেতেই পারে। কিন্তু মেজ ছেলে যদি অন্য কোনো লাইনে যেতে চায়, সেখানেও তিনি বাদ সেধে গেছেন। এখানে তো আমার আর কিছুই করার নেই। ঠিক কথা, কিন্তু ঘটনাটা যে অন্য জায়গায়। চণ্ডী, ইয়েস, এটা কি আপনার বিসদৃশ বলে মনে হচ্ছে না? একদিন অনিমেষ সাহা, মানে অনির্বাণের পিস্তত ভাই, নিজেই আমার কাছে এসেছিল। অনন্তবাবুর পারিবারিক কিছু কথা বলেছিল। কথাগুলো আজকের পরিস্থিতিতে অসংলগ্ন মনে হচ্ছে না। মনে হচ্ছে একটা জট ওখানেই পাকিয়ে আছে। আবার একটু নীলের চুপ করে থাকা, সিগারেট ধরানো। আস্তে আস্তে ধোয়া ছাড়তে ছাড়তে ও বলল, অনন্তবাবুর যৌবনকালের একটি স্খলনের কথা, যেটা ও শুনেছিল প্রমীলা দেবীর মুখে। স্খলন? কি ব্যাপারে? জ্যোৎস্না নামে একজন পরিচারিকার সঙ্গে অনন্তবাবু ফিজিক্যালি জড়িয়ে গিয়েছিলেন এবং মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। তারপর স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, নিজের একমাত্র বোনের সঙ্গে অশান্তি। সেই সময় অনন্তবাবু একটু কোণঠাসা হয়ে পড়েছিলেন। সেটাই তো স্বাভাবিক। কিন্তু তারপরেই ঘটে একটি অস্বাভাবিকতা। এরপর থেকেই জ্যোৎস্নাকে আর কেউ কোনোদিন খুঁজে পায়নি। মানে লোপাট? যা বলেন। এ নিয়ে কোনো খানা তল্লাশি হয়নি? কে করবে? বাড়িতে তখন অনন্তবাবুর নিজের একমাত্র শিশুপুত্র অনির্বাণ। তখনকার মতো ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়। কিন্তু হ্যাঁ, এবার ওই কিন্তুটা কি সেটাই বলুন। প্রায় বছর দশেক পরে অনন্তবাবু চণ্ডীকে এই বাড়িতে নিয়ে আসেন। তার পরিচয় কি ছিল? অনন্তবাবুর খাস চাকর, এবং অনন্তবাবুর যাবতীয় ফাইফরমা সেই খাটত, এবং সেটাই বহাল ছিল অনন্তবাবুর মৃত্যুর দিন পর্যন্ত। ওনার স্ত্রী চণ্ডীর ব্যাপার নিয়ে কোনো জিজ্ঞাসাবাদ করেননি? অবসিকিওর, সদুত্তর নেই। তবে গিন্নিমা ওকে কাছে ঘেঁষতে দিত না।
এমনকি অনিতা আর অনিবার দুজনের কেউই চণ্ডীকে কোনো পাত্তাই দিত না, পছন্দও করতো না। আর অনির্বাণ কোনো রিয়াক্ট করেনি? সেটা ঠিক বলতে পারবো না। আপনি তো বললেন জ্যোৎস্না বলে মেয়েটা প্রেগনেন্ট হয়েছিল এবং তারপর সে উধাও হয়ে যায়। তারপর আফটার 10 ইয়ার্স চণ্ডীর এ বাড়িতে আসে। একটা সন্দেহ যে মাথায় ঢুকে গেল। সেটি অনেক আগেই আমার মাথায় ঢুকে বসে আছে। দীপু এতক্ষণে নীরবে দুজনের কথাই শুনছিল। হঠাৎ ও বলল, হয়েছে। এইবার আমাদের বড় গোয়েন্দা রহস্যভেদ করে ফেলেছেন। বলুন দীপুবাবু, আপনার উর্বর মস্তিষ্কে কি অশ্বডিম্ব প্রবেশ করেছে? দীপুও নির্বিবাদে হজম করার মতো ছেলে নয়। সে বলল, পুলিশের বড় কর্তা কী বলবেন তা আমি জানি না, তবে আই এম শিওর দ্যাট চণ্ডী অনন্তবাবুর অবৈধ সন্তান। আর 2 আর 2 যোগ করলে 4ই হয়। ডিডাকশনে কিভাবে এলেন মিস্টার ওয়াটসন? আপনার মাথাতেও যে আসেনি এমন কুবাক্য আমি বলবো না, তবে সম্পত্তির একটি বৃহদংশ চণ্ডীকে লিখে দেওয়া প্রমাণ করে চণ্ডীর সঙ্গে অনন্তবাবুর সম্পর্কের কিছু একটা গভীরতা রয়েছে। অ্যাম আই রং? যদি এটাই সত্যি হয়, দেন ওয়্যার ইজ চণ্ডী? সে কেন উধাও হয়ে যাবে? এবং কয়েকদিন আগেও সে অনির্বাণের কাছে চাকরি চেয়েছিল। তারপর উইল পাঠের ঠিক আগেই সে নিপাত্তা। কেন? ওকে কেউ মেরে দেয়নি তো? ধর তুই ঠিক বলেছিস, কিন্তু উইলের সারমর্ম তো কারোরই জানা ছিল না। যদি কোনো রকমে সেটা জানাজানি হয়ে গিয়ে থাকে? এই সমালোচনার প্রথমেই আমি একটা হিট দিয়েছিলাম। উইলের মর্মার্থ কি পড়ার আগেই ফাঁস হয়ে গিয়েছিল? চণ্ডীর হাপিস হয়ে যাওয়া কি সেই কারণেই, যাতে ওকে কোনো রকম ভাগ দিতে না হয়? তাহলে তো আমাদের এক্ষুনি একটা এফআইআর লঞ্চ করে চণ্ডীর ওয়্যারঅ্যাবাউটস জানা খুবই দরকার। মনে হচ্ছে ওকে কেউ মেরে দিয়েছে। আরও একটা ব্যাপার আমায় ধন্দে ফেলেছে। খুব একটা অসম্ভব ব্যাপার নয়। অ্যাক্সিডেন্টালি অনন্তবাবুর আলমারির লকার থেকে অনন্তবাবুর পাস বইটা আমি দেখতে পাই। একটু খুঁটিয়ে দেখতে গিয়ে নজরে এলো প্রায় 3-4 মাস আগে পর্যন্ত অনন্তবাবুর অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে 5,000 টাকা করে তোলা হয়েছে। কার নামে? সেলফ অ্যাকাউন্টে, কোনো নাম লেখা নেই। মিস্টিরিয়াস। ইয়েস, মিস্ট্রি তো বটেই। অনন্তবাবু নিজের অ্যাকাউন্ট থেকে নিজে টাকা তুলবেন, তাও আবার মাত্র 5,000 টাকা। তার জন্য তিনি কেন চেক ইস্যু করবেন? 5,000 টাকা তো ওনার কাছে কিছুই নয়। যাকে দিচ্ছেন তাকে তো ক্যাশ টাকাটাই দিতে পারেন। আমরা ব্যাংকে খোঁজ নিতে পারি। মনে হয় না কোনো লাভ হবে। চেকের পেছনেও হয়তো দেখা যাবে অনন্তবাবুরই সই আছে। অনেক সময় পেছনে অ্যাকাউন্ট হোল্ডারের সই থাকলেও যে টাকা তুলতে এসেছে তাকে দিয়েও তার একটা সই নিয়ে নেওয়া হয়। আর 3-4 মাস আগের লাস্ট অপারেশন একবার খুঁজে দেখা যেতে পারে সেখানে কার সই আছে। দেখতে পারেন। উড়াইয়া দেখো ছাই, পাইলেও পাইতে পারো। তবে আবার তবে? ইয়েস মিস্টার তালুকদার, টাকাটা যে উইথড্রল করেছে সে তো বেনামেও, মানে অন্য নামেও সই করতে পারে। তাহলে বলে হতাশ হবার কিছুই নেই। আপনি ব্যাংকে একবার খোঁজ নিন। চেতলা ব্যাংকের ওপরে চেক ইস্যু হয়েছে, দেখাই যাক না। ঠিক আছে, আমি নয় এই দায়িত্বটা নিচ্ছি, কিন্তু চণ্ডীকে কোথায় খুঁজে পাবো? আমাদের কাছে চণ্ডীর তো কোনো ছবিও নেই। খুব অসুবিধা হবে না স্যার, আপনাদের তো পোর্ট্রেট পার্লে আছে, আর চণ্ডীর মুখ কুণ্ডবাড়িতে অনেকেই সুপরিচিত। আপনার আর্টিস্ট চেষ্টা করলেই হুবহু চণ্ডীকে তুলে আনতে পারবে। ওকে, সেটাই করতে হবে। আমাদের আরও একটা ব্যাপার খোঁজ নেওয়া দরকার। কার কাছ থেকে উইলের সারমর্মটা লিক আউট হয়েছিল এটা জানাটা খুবই দরকার। আর চণ্ডী নাকি নদিয়ার হিংনাড়া গ্রামে যাতায়াত করত। সোর্স ফিট করবেন। এগুলো সলভ না হলে কিন্তু অনন্ত মার্ডারের কাছাকাছিতে পৌঁছানো যাবে না। থ্যাংক ইউ মিস্টার ব্যানার্জি, আমি কাল থেকে লেগে পড়ছি। চণ্ডীকে খোঁজার জন্য বিকাশ তালুকদার যখন প্রায় সমস্ত ব্যবস্থাই করে ফেলেছেন, এমনকি নদিয়ার হিংড়া গ্রামে সোর্স পাঠাবার অবধি সব ব্যবস্থা দিয়ে পাকা, ঠিক তখনই প্রায় 1 সপ্তাহ পর চণ্ডী ফিরে এলো চেতলার অনন্তবাবুর বাড়িতে। সেই পুরনো ছিটের হাতাকাটা জামা আর ময়লা পাজামা, কয়েকদিনের না কামানো দাড়ি আর উসকুসের চুল। ওকে দেখতে পায় প্রথম কাজের মেয়ে শেফালি। কি গো চণ্ডীদা, বলা নেই কমা নেই, কোথায় উদাও হয়ে গেছিলে? কোথায় আর যাব? আমার কি আর কোথাও যাওয়ার জায়গা আছে গো? গিয়েছিলুম একবার হিমনাড়ায়। সেখানে আবার তোমার কে থাকে গো?
আমার বুড়ি দিদিমা, তেনারও সংসারে কেউ নেই। এক মামা ছিলেন, সেও আলাদা সংসার করে। মাটার তো আর কোনো খোঁজ খবরই নেই, তার মুখটাই তো ভুলে গেছি। বুড়ি থাকে এক চালার একটা ঘরে, কোনো রকমে প্রাণটা এখনো থুকফুক করছে। মাঝে মাঝে বড়বাবু আমায় কিছু টাকা দিতেন, বুড়ির হাতে সেটাই গুঁজে দিত। তা এইদিকে সব কেমন আছে? একবার মনে হয়েছিল সেখানেই থেকে যাই, কারো বাড়িতে কাজকর্ম করে দুটো পেট চালিয়ে নিতে পারবো। কিন্তু কি জানিস তো, সে কবে ছোটবেলায় বাবুর হাত ধরে এ বাড়িতে এসেছিল, কেমন একটা মায়া পড়ে গেছে। তবে ট্রেনে আসতে আসতে ভাবছিলুম যাচ্ছি তো, কিন্তু কোথায় যাব, কার কাছে যাব? এ বাড়ির কেউ তো আমায় দু চোখে দেখতে পারে না, একই বড়দাই যা একটু খোঁজ খবর নেয়। তুমি তো ডুব দিলে, কিন্তু এদিকে যে মহাকাণ্ড ঘটে গেছে। আবার কি কাণ্ড ঘটলো রে? কারো কিছু হয়নি তো? পারলে বলতে, আর কেউ তোমার খবর রাখে না? কি জানি বাবা, মাঝে মাঝে সন্দেহ হয়তো। একটু বিশ্বাস রাখতে হয় গো, ওটাই তো সব। যাগে। শেফালি কথাগুলো কেমন যেন হেয়ালির মতো শোনালো, যেন অনেক কিছু লুকিয়ে যাচ্ছে। তবুও জিজ্ঞাসা করলো, যাই গো চণ্ডীদা, অনিতা দিদির আবার এখন মন মেজাজ বেশ গরম হয়ে আছে। কেন, হলোটা কি আবার? আমারে আর কিছু জিজ্ঞেস করোনি, যাও গিয়ে বড়দাদার সঙ্গে গিয়ে দেখা করো, সব বুঝবে। শেফালি ওপরে চলে গেল। চণ্ডী জানে এ বাড়িতে তাকে আর কেউই পাত্তা দেবে না। এক যদি বড় দাদা কোনো কাজকর্মে তাকে লাগিয়ে থাকে তো তাহলে ভালো, নইলে আবার তাকে হিংনারাতেই ফিরে যেতে হবে। কি মনে হতে দোতলায় অনির্বাণের ঘরে চলে গেল সে। কে জানে দাদাবাবু আছে কি না। গিয়ে দেখে দরজা ভেতর থেকে বন্ধ, সারা বাড়িটা যেন খাঁ খাঁ করছে। বড়বাবু থাকলে তার অনেক বল ভরসা ছিল। টুক করে দরজায় ধাক্কা দিল এবং ভেতর থেকে একটি আওয়াজ এলো। কে কে এলি? শেফালি নাকি? আমি বড় দাদা বাবু। দরজা খুলে চণ্ডীকে দেখে অনির্বাণের মুখ একটু গম্ভীর হলো, কিন্তু সেটা মাত্র ক্ষণিকের জন্য। এসো ভেতরে এসো। কোথায় গেছিলে একদিন? ঘরে ঢুকে চণ্ডী মাটিতেই বসে পড়ল। অনির্বাণ একটা সিগারেট ধরালো, ভুরু কুচকে বলল, বললি না তো কোথায় গিয়েছিলি? হিং নারায়, দিদিমাটা এখনো বেঁচে আছে, কেউ তো তারে দেখার নেই, নিজের ছেলেও দেখে না, তাই গিয়েছিলাম। এদিকের কোনো খবর জানো? কি খবর দাদা? শেফালিও কিছু একটা বলছিল, কিছু অঘটন ঘটেনি তো? তুমি আমার কাছে একটা চাকরি চেয়েছিলে, তাই না? হ্যাঁ গো দাদা, বড় দরকার। মাসে মাসে বুড়িটাকে যদি কিছু পাঠানো যায়, বুড়িটা তবু কটা দিন বেঁচে থাকবে। আচ্ছা ধরো, তুমি হঠাৎ করে অনেক টাকার মালিক হয়ে গেলে, তখন কি করবে? বড় বাবু বেঁচে থাকতে মাঝে মাঝে এমন কথা বলতেন বটে, তবে সেসব আমি এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিত। পেয়ারা গাছে কি আর আম ফলে দাদা? আর যদি ফলে, তবে সেটা হবে অঘটন। তুমি তো দাদা খরগোশের শিং গজানোর কথা বলছো গো। থাকে, আমার একটা যা হোক কিছু ব্যবস্থা করে দাও তোমার মাছপট্টিতে, তাহলে বড় উপকার হয়। আজ বিকেলে আমার সঙ্গে তোমায় একটা জায়গায় যেতে হবে। তোমার আলোতে? সে গেলেই বুঝতে পারবে। এখন যাও, চান টান করে নাও, বাবার ঘরেই তুমি থেকো, দুপুরে খেয়ে দিয়ে ভালো করে ঘুমাবে। ঠিক 5টার সময় বেরোবো, ডাকাডাকি যেন করতে না হয়। এদিকে তোমায় নিয়ে পুলিশে খোঁজ খোঁজ রব উঠেছে, সেটা জানো? কেন 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 দাদা, পুলিশ আমাকে খুঁজছে কেন? আমি তো কোনো অপরাধ করিনি। সেটা আমার সঙ্গে বেরোলেই বুঝতে পারবে। এখন যাও, বিশ্রাম করো। চণ্ডী চলে যাওয়ার পর ও ফোন করলো বিকাশবাবুকে। হ্যালো অফিসার, অনির্বাণ কুণ্ডু বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, চণ্ডী ফিরে এসেছে। তাই নাকি? ভেরি গুড। জানে কিছু? না, আমি কিছু বলিনি, পুলিশের কথা শুনেই মুখ কাঁচুমাচু হয়ে গেছে। স্বাভাবিক। ওকে নিয়ে আসুন আমার কাছে, আমি নীল ব্যানার্জিকে একটা ফোন করে দিচ্ছি। ভাবছিলাম আগে একবার দুলাল চ্যাটার্জির সঙ্গে দেখা করা যাবে কিনা। না না, এখন নয়, শুধু একবার ওনাকে ফোনে জানিয়ে দিন চণ্ডী ফিরে এসেছে, বাকি সব কথা এখানেই হবে। ঠিক আছে, তাই হবে।
বাড়ি থেকে বেরিয়েও চণ্ডী আরও একবার অনির্বাণকে জিজ্ঞাসা করলো, দাদা, সত্যি তুমি আমায় কোথাও নিয়ে যাবে? এত ভয় কিসের থানার নামে? কদিন আগেই একটা বড় অঘটন ঘটে গেছে বাড়িতে, এই নিয়ে থানা পুলিশও হচ্ছে। তুমি বলো না ভয় করবে না? তুমি তো কোনো অপরাধ করনি, তাহলে তোমার ভয়টা কোথায়? দাদা, পুলিশে আমার বড় ভয়, তার ওপর। বলেই চণ্ডী হঠাৎ থেমে গেল। অনির্বাণের দিকে তাকিয়ে দেখলো ওর মুখটা কেমন যেন পাংশু হয়ে গেছে। অনির্বাণ জিজ্ঞাসা করলো, হঠাৎ মুখটা অমন ফ্যাকাশে হয়ে গেল কেন? বাড়িতে ফেরা অবধি দেখছি অনিতা দিদি কেমন বিষ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। অবশ্য অনিতা দিদি আর অনিদাদার কোনোদিনও আমার সাথে ভালো ব্যবহার করেনি। কথাই বলে না তো আমার সঙ্গে, মুখ বেজার করে থাকে, তেরচা চোখে দেখে আমায়। ওদের মুখ দেখলে মনে হয় আমার এ বাড়িতে থাকা ওদের পছন্দ নয়। শুধু বড়বাবুর জন্যই পড়েছিল, কিন্তু আজকে কেমন করে তাকাচ্ছিল, যেন মনে হচ্ছিল ও পারলে আমাকেই খুন করে দেয়। তুমি কিছু বলেছো নাকি? না না, ওরাও কোনো কথা বলে না, আমিও বলি না। থানায় এসে গিয়েছিল। চণ্ডীকে সঙ্গে নিয়ে অনির্বাণ একেবারে সরাসরি হাজির হলো তালুকদার সাহেবের ঘরে। উনি তখন নীর ব্যানার্জির সঙ্গে বসে কথা বলছিলেন। দুজনকে ঘরে ঢুকতে দেখে তালুকদারের দৃষ্টি যেন চণ্ডীর দিকে স্থির হয়ে গেল। চণ্ডী তখন মাথা হেট করে দাঁড়িয়ে আছে। নীল একবার ভালো করে চণ্ডীকে জরিপ করে নিল। বিকাশ তালুকদার জিজ্ঞাসা করলেন, কাউকে কিছু না বলে কোথায় চলে গেছিলে? একবার একবার হিং নাড়ায় গিয়েছিলুম স্যার, দিদিমাকে দেখতে। মায়ের সঙ্গে দেখা হয়নি? মা কোথায় যে দেখা হবে, সে বোধহয় মরেই গেছে। আমার যখন 10 বছর বয়স বাবু এখানে নিয়ে এলেন, তারপর আর কোনোদিনও মাকে দেখিনি। কি ঠিক করলে? তোমার আশ্রয়দাতা তো আর নেই, এবার থাকবে কোথায়? আসল মানুষটাই যখন চলে গেল, তখন তো আর এ বাড়িতে থাকা যাবে না। অনি দাদাকে যা হোক একটা চাকরির কথা জটিয়ে দিতে বলেছি। উনি দিলে কোনো বস্তি বাড়ি দেখে চলে যাব, একার পেট ওতেই চলে যাবে। হঠাৎ নীলের প্রশ্ন, তোমার বড়বাবু তো মাসে মাসে তোমাকে 5,000 টাকা করে দিতেন। 5,000? কে বলেছে আপনাকে এই কথা? তাহলে তুমি মাসে একবার করে তোমার গ্রামে যেতে কেন? আগে বুড়ি দিদিমার জন্য বাবু। বড়বাবু 500 টাকা করে দিতেন, সেই টাকাটাই দিতে যেতাম। আমি ছাড়া তো ওর আর কেউ নেই। তা দিয়ে বুড়ি চলতো? তা কি আর চলে? লোকের বাড়ি ছিগিরি করে পেট চালাতো, মামাও তো তেমন করে দেখতো না। কিন্তু চণ্ডীবাবু, তুমি সত্যি কথা বলছো না। তোমাকে প্রতি মাসে 5,000 টাকার চেক দিতেন তোমার বড়বাবু, তোমার নিকট আত্মীয়কে দেবার জন্য। ভুল বলছি নাকি? বাড়িতে আমার দুজন শত্রু আছে, তারাই এসব রটিয়েছে। একদম মিছে কথা বাবু, একদম মিছে কথা, ও কথায় কান দেবেন না। তুমি সই করতে পারো? বড়বাবু নিজের নামটা লিখতে শিখিয়েছিলেন, ওইটুকুই আমার বিদ্যা। এখন বললে পারবে সই করতে? চণ্ডী ঘাড় নাড়ল। বিকাশবাবু, একটা কাগজ দিন তো ওকে। বিকাশবাবু একটা কাগজ আর কলম এগিয়ে দিয়ে বললেন। অগত্যা নিজের নাম লিখল, চণ্ডী দাস। এতে নিজের নামটা লেখো। আগে বাবার নাম কি? আগে সুবল দাস, তিনি তো আর বেঁচে নেই। ঠিক জানো বেঁচে নেই? দিদিমা তো তাই বলে। ঠিক আছে। অনির্বাণবাবু তোমাকে একটা জায়গায় নিয়ে যাবে, ওর সঙ্গে চলে যাও। আর একটা কথা, থানায় না জানিয়ে কলকাতা ছেড়ে কোথাও যাবে না। আচ্ছা, এখন কি যেতে পারি? যাবে তো বটেই। তোমার বড়বাবুকে কে খুন করেছে? তোমার কাকে সন্দেহ হয়? আমি কেমন করে বলবো বলেন দেখি। তবে উনি মরার সময় বলেছিলেন অনি, এ বাড়িতে তো সবাই অনি, তাহলে কাকে সন্দেহ করব বলুন দেখি। তাছাড়া বড়বাবু কারো বাবা, কারোর মা,
ঠিক আছে, তুমি এসো। অনির্বাণের সঙ্গে চণ্ডী পেরিয়ে গেল। বিকাশ জিজ্ঞাসা করলেন, চণ্ডীকে কি মনে হলো? আমার এখনও কিছু মনে হয়নি। আপনার সোর্স কি কাজ আরম্ভ করেছে? হ্যাঁ, ওরা লেগে পড়েছে। শুধু হিংনাড়া নয়, সবকটা অনির পেছনেই লোক লাগান। প্রত্যেকের ব্যক্তিগতভাবে অ্যাক্টিভিটিস জানাটা দরকার। চণ্ডী ছাড়া সম্ভবত সবারই মোবাইল আছে। নাম্বারগুলো নিয়ে ট্র্যাকিংয়ে ফেলে দিন। আশা আছে? চেষ্টা করতে দোষ কি? আর একটা কথা, টাকা প্রাপ্তির সংবাদ শোনার পর চণ্ডীর উপর নজরটা বেশি বাড়াবেন। আপনি কি ওকে সন্দেহ করেন? সবাইকেই করি। দিন তিনেক পরে একদিন সকালে এলো বিকাশ তালুকদারের ফোন। ব্যানার্জি সাহেব বলছেন? হঠাৎই সকালে তালুকদার সাহেবের কণ্ঠস্বর, তাও বেশ উদ্বিগ্ন। খবরটা কি? অনিন্দ বিশ্বাস নামটা শুনেছেন? এমন কোনো নামজাদা কেউ নয় যে শুনতেই হবে। কে তিনি? অনিতা কুণ্ডুর প্রেমিক। বাবা আর মেয়ের মনোমালিন্যের কারণ ওই ছেলেটি। এবার বুঝলাম। 5 লাখ টাকার ডিমান্ড, নইলে তিনি অনিতাকে বিয়ে করবেন না, এমনটাই তো তার আবদার। সেগুড়ে তো বালি দিয়ে চলে গেছেন অনন্ত কুণ্ডু। গল্পটা কিন্তু ওখানেই শেষ হয়নি, ঘটে গেছে আর একটা অঘটন। ফেটাবেন না, কি হয়েছে তাই বলুন। আজ সকালে তার ডেড বডি পাওয়া গেছে চেতলা রোডের ওপরেই। হাতুড়ি বা শাবল জাতীয় কোনো শক্ত কিছু দিয়ে মাথার পেছনে সজোরে আঘাত করা হয় এবং এক ঘাই ভবলীলা সাঙ্গু। তা এ সংবাদ আমায় শুনিয়ে কি লাভ? কোথাও কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছেন না? আপনি ঠিক কী মিন করতে চাইছেন বলুন তো? আমরা তো এখনও অনন্ত কুণ্ডুর মার্ডার নিয়ে মাথা ঘামাচ্ছি। এর মধ্যে অনিন্দর ভূমিকা একটুখানি। সে অনিতার প্রেমিক। অনন্তবাবু তাকে রিজেক্ট করেন। ছেলেটার স্বভাব চরিত্র ভালো না, মদমাতাল। দেখুন গিয়ে তার কোনো ব্যক্তিগত শত্রু সুযোগ বুঝে মেরে দিয়েছে। এখনো পর্যন্ত কুণ্ডু বাড়ির সঙ্গে এর কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না। অনিতা কি জানে খবরটা? হ্যাঁ, জানে। রিয়াকশন? অনিতা থানায় এসেছিল, একটা এফআইআর করিয়ে গেছে। বক্তব্যটা কি? তার ধারণা বা অভিযোগ তার বাপের বাড়ির কেউ অনিন্দকে লোক দিয়ে খুন করিয়েছে। ভারী আশ্চর্য অভিযোগ। কুণ্ডু বাড়ির কেউ কেনই বা অনিন্দকে খুন করবে? সে তো কোনোভাবেই অনন্ত কুণ্ডুর সম্পত্তির ভাগিদার নয়। তাও যদি নয় ওদের বিয়ে হয়ে যেত, তখন নয় অন্য কিছু ভাবার ব্যাপার থাকতো। তাও তো ধোপে টেকার মতো নয়। এক, যদি অনির্বাণ ওদের বিয়েটা মেনে নিত, কিন্তু সেখানেও উইলের গেরো। উইলে স্পষ্ট লেখা আছে, অনিতা যদি ওই ছেলেকে বিয়ে করে, অনির্বাণ কোনোভাবেই তাকে সম্পত্তির ভাগ দিতে পারবে না। না তালুকদার বাবু, এই মুহূর্তে আমি অনিন্দকে নিয়ে মাথা ঘামাতে রাজি নই। কারণ ওদের যা আপনার করণীয় সেটাই করুন। দেখুন ওর কোনো পুরনো শত্রু আছে কিনা। ঠিক আছে। নীল ফোন ছাড়তেই দীপু বলল, সত্যি কি কোনো যোগাযোগ নেই বলে তোমার বিশ্বাস? আপাতত ওটা নিয়ে আমি কোনো চিন্তা করতে চাই না, বরং আমার ভাবনাটা ছিল অন্য রকমের। কি সেটা? উইল থেকে বেশ ভালো রকমই লাভবান চণ্ডী। নেপই দই মেরেছে। অনন্ত, অনিবার আর অনিতার রাগ চণ্ডীর ওপর থাকা উচিত। ওরা দুজন যেমন করেই হোক চণ্ডীকে সরাবার চেষ্টা করবে। সেক্ষেত্রে হয়তো অনিন্দের সাহায্য ওরা নিতে চাইবে। চণ্ডী মার্ডার হলে অনিন্দকে সন্দেহ করার সুযোগ থাকতো। হয়তো ওরা সেটাই করতে চেয়েছিল। হয়তো অনিন্দই চণ্ডীকে মারতে এসে নিজেই মার্ডার হয়ে গেছে। কষ্ট কল্পনা হয়ে যাচ্ছে নাকি? ঠিক আছে, আমি তোর কথাটা মেনে নিচ্ছি, কিন্তু অনিন্দ মার্ডার হয়েছে নিশ্চয়ই অনেক রাতে। তার মানে চণ্ডীকে অত রাতে সেখানে যেতে হয়েছিল। অত রাতে চণ্ডী ওখানে যাবে কেন? দীপু গোঁত খেল। প্র্যাকটিক্যালি অনিন্দকে মার্ডার করার জন্য চণ্ডীর কোনো মোটিভ নেই। আর বিনা কারণে চণ্ডী বাইরে বেরোবে কেন? না রে দীপু, আমি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। তবে কি তবে? একবার অনিতার সঙ্গে কথা বলাটা দরকার। দেখি না ও হঠাৎ কোনো কারণে কি অভিযোগ নিয়ে এফআইআর করেছে, সেটাও বোঝা যেতে পারে। কখন যাবে? আজ নয়, মেয়েটা হয়তো বিপর্যস্ত অবস্থায় আছে। কাল যাব। চণ্ডীর সঙ্গেও কথা বলাটা দরকার। পরবর্তী পর্ব দুদিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। আপনাদের যাতে কোনো নোটিফিকেশান মিস না হয় সেজন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেলও খোলা হয়েছে। চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রইল। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য।
ধন্যবাদ।